ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে লাইফ মিন্স এক্সাম টিম বেশ অনেক দিন পর আপনাদের জন্য নিয়ে এসেছে একটি অন্য স্বাদের গল্প। তো চলুন শুনে নেওয়া যাক। আজ রায়চৌধুরী ম্যানশনে সাজো সাজো রব, কারণ এ বাড়িরই ছেলে হরিত্রের আজ বিয়ে। চারিদিক আলোয় ঝলমল করছে, আশেপাশে লোকে লোকারণ্য। এভাবেই বিয়ের সমস্ত নিয়ম পালন করতে করতে এক সময় পুরোহিত বলেন, এবার কনেকে নিয়ে আসুন। তো চলুন বন্ধুরা, যতক্ষণে ওরা দিশাকে নিয়ে আসছে ততক্ষণ আমি বরঞ্চ আপনাদেরকে ওদের পরিচয়টা দিয়ে দিই। আশুতোষ রায়চৌধুরী, তিনি হালি শহরে থাকেন এবং সেখানেই তার একটি জুয়েলারি শপ রয়েছে। তার পরিবারে রয়েছেন তার মা রানীবালা রায়চৌধুরী, তার ছেলে অরিত্র রায়চৌধুরী এবং তার মেয়ে সুমি রায়চৌধুরী। সুমির জন্মের পরেই আশুতোষের স্ত্রী মারা যান। এর জন্য সুমিকে আশেপাশের লোকেদের কাছে অনেক কথাই শুনতে হয়। এরপর রানীবালা নিজের হাতেই সুমি এবং অরিত্র দুজনকেই মানুষ করেন। সুমি এইচএস কমপ্লিট করার পরে তার বাবা চেয়েছিলেন যে সুমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, কিন্তু রানীবালা নিয়মে বেশ করা, তাই তিনি ঠিক করেন যে এবার সুমিকে একটি ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হোক। তাই শুরু হয় পাত্র দেখার কাজ। এভাবেই বেশ কয়েকটি বছর কেটে যায়। অনেক পাত্র দেখা হয় ইতিমধ্যে, কিন্তু আশুতোষের নিজের মেয়ের জন্য একটি পাত্রকেও পছন্দ হয় না। তাই রানীবালা বুঝতে পারেন যে আশুতোষ বোধহয় এখনই নিজের মেয়েকে বিয়ে দিতে চান না। এভাবে আরো কয়েকটি মাস কেটে যায়। এরপর একদিন তিনি একটি সুপাত্রের সন্ধান পেলে সেখানে গিয়ে একাই সুমির বিয়েটা ঠিক করে ফেলেন। এরপর বাড়ি এসে আশুতোষকেও এক প্রকার রাজি করিয়ে সুমির বিয়ে সেরে ফেলেন। সুমির হাজবেন্ডের একটি ফ্যাক্টরি ছিল। বিয়ের দুদিন পরে কিছু কাজের সূত্রে তাকে সেখানে যেতে হয়, আর সেই সময় হঠাৎ সেখানে আগুন ধরে যায়। সেই আগুনে অনেক শ্রমিকরাই পুড়ে ছাই হয়ে যায়, আর তার সাথে সুমির হাজবেন্ডও। আসলে নিয়তিকে পাল্টানোর ক্ষমতা বোধহয় কারোরই নেই। এরপর সুমির আর শ্বশুর বাড়িতে থাকা হয় না, তাকে আবারও চলে আসতে হয় বাপের বাড়িতে। এই ঘটনার প্রায় 1.5 বছর কেটে গেছে। এই তো গেল সুমির কথা, এবার আসছি অরিত্রের কথায়। আশুতোষ চেয়েছিলেন তার ছেলে তার সাথেই জুয়েলারি শপে জয়েন করুক, কিন্তু অরিত্র নিজে থেকেই কিছু একটা করতে চেয়েছিল। সেই জন্য পড়াশোনা কমপ্লিট করে সে একটি কোম্পানিতে জয়েন করে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা আজকের কনের সম্পর্কে জানতে চান, বলবো, সে কথাও বলবো। দিশাও হালি শহরেই থাকে। দিশা, সুমি, সায়নী এবং ঈশা, এরা চারজনই এক স্কুলে পড়েছে ছোটবেলা থেকেই, আর তাই এরা বেশ ভালো বন্ধু। তবে দিশার সাথে সুমির একটু ভালোই বন্ধুত্ব। তাই দিশা রায়চৌধুরী ম্যানশনে যাতায়াত করতেই থাকে, আর সেই সূত্রে অরিত্রের সাথে তার আলাপ, সেখান থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। দিশা যখন অনেক ছোট তখনই তার মা বাবা একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকে দিশা নিজের ঠাম্মির কাছেই মানুষ হয়েছে। এমনটা নয় যে ঠাম্মি ছাড়া তার পরিবারে আর কেউ ছিল না, কাকু কাকিমা তারাও রয়েছে, কিন্তু দিশাকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দিশা যে তাদের পরিবারেরই একজন সেটা তারা মনে করেন না। তাই দিশার ঠাম্মি তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন, কিন্তু তিনিও
কয়েক বছর আগে অসুস্থ হয়ে হঠাৎ মারা যান, আর তার আগে রানীবালার হাতে দিশার সমস্ত দায়িত্ব দিয়ে যান। কারণ রানীবালার সাথে তার ঠাম্মির অনেকদিন আগে থেকেই পরিচয় ছিল। রানীবালাও নিজের বান্ধবীকে হতাশ করেননি। তিনি সেই সময় নিজের নাতি অরিত্রের সাথে দিশার বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু দিশা অরিত্র দুজনের কেউই সেই সময় বিয়ে করতে রাজি ছিল না, কারণ দুজন আগে নিজেদের পড়াশোনা কমপ্লিট করতে চেয়েছিল। এরপর তারা নিজেদের পড়াশোনা কমপ্লিট করে। বেশ কিছুদিন আগে তাদের বিয়ের ডেট ফিক্সড হয়। এরপর বিয়ের কদিন আগে সায়নী এক প্রকার জোর করেই দিশাকে নিজের বাড়িতে নিয়ে আসে, আর আজ তাদের বিয়েটা রায়চৌধুরী ম্যানশন থেকেই হচ্ছে। তো চলুন এবার ফেরা যাক গল্পে। ইতিমধ্যে সেখানে ঈশা সায়নী দুজনই পৌঁছে গেছে। দিশাকে আজ বধূ বেশে অপরূপ সুন্দর লাগছে। এই দেখে তার পাশে বসে থাকা সুমি দিশাকে উদ্দেশ্য করে বলে, ওয়াও, সত্যি রে, তোকে খুব সুন্দর দেখাচ্ছে দিশা। ও সরি, আজকের পর থেকে তো তোকে বৌদি ভাই বলে ডাকতে হবে, তা না হলে ঠাম্মি আমার গর্দান নেবে না। তবে যাই হোক, তোকে সত্যিই খুব সুন্দর লাগছে। দেখবি আমার দাদা ভাই তোর দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। দিশাকে সুন্দর লাগছে সে তো বুঝলাম, কিন্তু তোর ব্যাপারটা কি শুনি? তোকে যে বললাম পার্লারের মেয়েদের কাছ থেকে সেজে নিতে, সেই তুই আমাদের কথা শুনবি না, বল। তোরা তো জানিসই সবটা, আর তোদের অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি চাই না বিয়েতে দেরি হোক। তোরা দিশাকে নিয়ে যা, আমার আর সাজতে ভালো লাগে না এখন। এই সুমি, তুই তো ছোটবেলাতে কত সাজতে ভালোবাসতিস, এখন তুই না কেমন যেন হয়ে গেছিস। আজকের দিনটা একটু সাজলে কি এমন হয়ে যাবে বল? আমি তো তোকে বললাম সুমি, তুই যদি আমার সাথে সেজে গুজে না যাস তাহলে আমিও যাব না। এতে যদি আমাদের বিয়েটা না হয় তো হবে না। আর তুই যদি সত্যিই চাস যে আমাদের বিয়েটা সময় মতো হোক, তাহলে আমরা যেটা বলছি সেটা কর। এই ঈশা, ধর তো ওকে, বসা। সবসময় কি আমরা ওর কথাই শুনবো নাকি? আজ ওর কোনো কথা শুনবো না। আজ আমরা ওকে এক্ষুনি সাজাবো আর দুজনকে একসাথে নিয়ে যাবো। এরপর ঈশা আর সায়নী মিলে সুমিকে সুন্দর করে সাজিয়ে দেয়। দেখেছিস সুমি, সাজলে তোকে কত সুন্দর লাগে। মানুষের জীবনে তো দুর্ঘটনা ঘটে বল, তাই বলে কি কারো জীবন থেমে যায়? যাই হোক, এই চল চল, এমনিতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। আর দেখবি দিশাকে যদি আমরা না নিয়ে যাই তাহলে মণ্ডপে অপেক্ষা করতে না পেরে অরিত্রদা দিশাকে দেখার জন্য হয়তো এখানেই চলে আসবে। চল চল। এরপর তারা সুমি এবং দিশা দুজনকে নিয়ে মণ্ডপে চলে আসে। দিশাকে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়, আর সুমি সেখানেই দাঁড়িয়ে বিয়ের অনুষ্ঠান দেখতে থাকে। ঠিক এমন সময় বিয়ে বাড়িতে আসা এক প্রতিবেশী মহিলার চোখ পড়ে সুমির দিকে, আর তিনি তার পাশে থাকা এক মহিলাকে উদ্দেশ্য করে বলেন, দেখো দেখো, রানীবালা নাকি নিয়ম কানুনে বেশ কড়া, অথচ নিজের নাতনির বেলায় সব ছাড়। এই শুভ অনুষ্ঠানে কি সেজে এসেছে দেখো, বিধবার আবার কি সাজের বাহার, বাবা রে বাবা। হ্যাঁ, ঠিক বলেছ। কি অলক্ষণে মেয়ে রে বাবা। জন্মের পরেই মা মরল, আর বিয়ের দুদিন হতে না হতেই বড় পটল তুলল। সত্যি আজ আবার এখানে এসেছে এই শুভ অনুষ্ঠানে। দেখো কোনো অঘটন না ঘটে। নিজের কপালটা তো পড়লই, দেখো আবার দাদা বৌদির কপালটাও না পড়ে এই অলক্ষণের ছায়া পড়ে। এই যে শোনো, তোমরা বিয়ে বাড়িতে এসেছো, বিয়ে দেখো, খাও, চলে যাও।
আমার নাতি নাতনির জীবনে কি ঘটবে সেটা আমি ঠিক করব, তোমাদের ভাবতে হবে না। এই যে মুখপুরি, চল এখান থেকে। তোকে না কতবার বলেছি এই আচার অনুষ্ঠানে না আসতে, চল বলছি। মা, সুমি তো ঘরেই থাকে, আজকে যখন চলে এসেছে তাহলে থাক না মেয়েটা এখানেই। তুই চুপ কর খোকা, আমি কি তোর জন্য এবার নিয়ম কানুন ভাঙবো নাকি? একটা কথা বলবি না, চল বলছি মুখপুরি, চল। ঠাম্মি, সুমি যদি এখান থেকে চলে যাই, আমিও এই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যাব। আমিও এই বিয়ে করতে পারবো না। তোমরা এখনকার মানুষ হয়ে কেন যে এইসব মানো আমি কিন্তু বুঝি না। সুমি যদি আজ না থাকে, আমি এই বিয়ে করতে পারবো না। ঠাম্মা, সুমি সেই স্কুল লাইফ থেকে আমার বন্ধু, আর আমার বিয়েতে আমার সব বন্ধুরা থাকবে আর সুমি থাকবে না, এটা আমি কি করে মেনে নেব বলো? আর আপনাদের কি মনে হয় সুমি এখানে নিজে থেকে এসেছে? না, আমরা ওকে জোর করে নিয়ে এসেছি। আর সুমি যদি এখানে না থাকে তাহলে আমি এই বিয়েতে বসবো না, এই বিয়েটা হবে না। তোমরা তো আর আমার কথা শুনবে না, আমি আর কি বা বলবো। সুমি দিদি ভাই, এদিকে আয়, এই ধারে দাঁড়িয়ে বিয়েটা দেখবি কেমন, বেশি কাছাকাছি যাওয়ার দরকার নেই। সরি 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 আমি যে অনেক লেট করে ফেলেছি। যাক বাবা, তাও তো বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়নি, বাঁচা গেল। রিক, লেট হলেও যদি আমার বিয়ের আগে আগে এসছিস এটাই অনেক। আমি তো ভাবছিলাম তুই আর আসবি না, বুঝলি? আরে यार, কি যে বলিস না তুই, তোর বিয়ে আবার আমি আসবো না? আমি তোর বেস্ট ফ্রেন্ড বলে কথা। যাক, ওসব ছাড়, এখন বিয়ের দিকে মনোযোগ দে। এ হলো রিক দেবনাথ, অরিত্রর অফিস কলিগ, আর সেখান থেকেই তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। রিকের বাড়ি চন্দননগর, তার পরিবারে রয়েছেন তার মা শর্মিষ্ঠা দেবনাথ, তার বাবা রুদ্র দেবনাথ এবং তার দিদি ঝিলিক ভট্টাচার্য। ঝিলিকের বিয়ে হয়ে গেছে আর সে বর্তমানে সুখে সংসার করছে। রুদ্রর ফ্যামিলি বিজনেস রয়েছে আর তার সমস্তটাই তিনি দেখাশোনা করতেন। তবে তাকে সাহায্য করার জন্য শর্মিষ্ঠা আর মহিতোষ সবসময় তার পাশে ছিলেন। তবে বেশ কয়েক বছর আগে রুদ্রর হঠাৎ করেই কিছু মেন্টাল ইস্যু দেখা দেয়। এরপর ধীরে ধীরে সেটা বাড়তে থাকায় ডক্টরের পরামর্শে তাকে একটি মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়। এই অবস্থাতে বিজনেস সামলাবে কে? কারণ রিক নিজের অফিসের কাজে খুব ব্যস্ত, তাই সমস্তটাই শর্মিষ্ঠা নিজেই সামলায়। তবে যেমন রুদ্রকে মহিতোষ সাহায্য করত, ঠিক সেভাবেই শর্মিষ্ঠাকেও মহিতোষ সমস্ত কাজে সাহায্য করে। ও, আপনাদের তো বলাই হয়নি, মহিতোষ হলো রুদ্রর বেস্ট ফ্রেন্ড। এবার ফেরা যাক গল্পে। রিক ছোটবেলা থেকেই সেলফি তুলতে খুব ভালোবাসে। তার চোখে যেটা সুন্দর বলে মনে হয় সে তৎক্ষণাৎ সেটা ক্যামেরা বন্দি করে ফেলে। তাই সে যেখানেই যাক না কেন ক্যামেরাটা সবসময় তার সাথে থাকে। আজও সে ক্যামেরা নিয়ে এসেছে। বিয়ে বাড়িতে রিক এদিক ওদিক ঘুরে ঘুরে সেলফি ক্লিক করতে থাকে। হঠাৎই তার চোখে পড়ে একটি মেয়ে সুন্দরভাবে সেজেগুজে এক কোণে চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এই দেখে সে মনে মনে বলে, ওয়াও, শি ইজ লুকিং সো প্রিটি। রিক যে সুমির ছবি তুলেছে সেটা সুমি লক্ষ্যই করে না, আর এই ব্যাপারটাই রিকের কাছে খুব অদ্ভুত লাগে। তাই সে সুমির কাছে গিয়ে বলে, বাবা, বিয়ে বাড়ির মতো একটা অনুষ্ঠানে যে কেউ মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে পারে সেটা আপনাকে না দেখে বুঝতেই পারতাম না। এই যে মিস চুপচাপ, আমি আপনাকেই বলছি। হঠাৎ রিকের মুখে
এরকম অদ্ভুত একটা নাম শুনে সুমির মুখে হাসি ফুটে ওঠে। কি বললেন? যাক বাবা, গোমরা মুখেও তাহলে হাসিটা ফুটলো। শুনুন, আমি তখন থেকে লক্ষ্য করছি আপনি আমাকে অদ্ভুত অদ্ভুত নামে সম্বোধন করছেন। দেখুন, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, আর না হলে এখান থেকে যেতে পারেন। ও বাবা, আপনি তো দেখছি ঝগড়াও করতে পারেন। তা আমি কি বলছি, এখানে এভাবে না দাঁড়িয়ে চলুন না, বিয়ে তো প্রায় শেষ হয়ে এলো, একটু বিয়ের অনুষ্ঠানটা দেখে আসি। বিয়ের অনুষ্ঠানে আপনাকে তো কেউ যেতে বারণ করেনি। আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার যেতে হলে আপনি যান, আমার অনেক কাজ আছে। এখন তো আপনি চলে গেলেন মিস চুপচাপ, কিন্তু ভাগ্যে যদি থাকে তাহলে আমাদের আবার দেখা হবে। তবে এই নামটা আপনার সাথে মানানসই নয়, কিন্তু দিস ইজ বেটার ফর মি। বিবাহ সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা এক নতুন বন্ধনে আবদ্ধ হলেন। যান, বড়দের থেকে আশীর্বাদ নিয়ে নতুন জীবন শুরু করুন। এরপর অরিত্র আর দিশা বড়দের থেকে আশীর্বাদ নিয়ে নেয়। এভাবেই তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। এরপর বৌভাত, রিসেপশন পার্টি এইসবের মধ্যে দিয়ে বেশ কয়েকটা দিন কেটে যায়। অন্যদিকে রিক সর্বক্ষণই তার মিস চুপচাপের কথা ভেবে চলেছে। সে কিছুতেই বুঝতে পারছে না যে এত বড় শহরে সে তার মিস চুপচাপকে খুঁজে পাবে কিভাবে, কারণ সে তো তার নাম ধাম কিছুই জানে না। এভাবেই দেড়টা মাস কেটে যায়। রিক অফিসে আসে, কিন্তু বেশ অন্যমনস্ক হয়ে থাকে। এটা অরিত্র লক্ষ্য করে, কিন্তু তাকে জিজ্ঞাসা করার সুযোগ পায় না, কারণ অফিসে কাজের ভীষণ চাপ। একদিন রিক ক্যাবিনে বসে কি যেন একটা ভাবছিল। হঠাৎ সেখানে অরিত্র এসে তাকে বলে, রিক, তুই কাজের প্রতি ঠিকঠাক মনোযোগ দিতে পারছিস না। আমি তোকে এটা অনেকদিন ধরেই লক্ষ্য করছি। কি ব্যাপার বলতো? কারুর প্রেমে টেমে পড়লি নাকি? দেখ ভাই, বল। এই জন্যই বলি, সত্যি তুই আমার একটা বেস্ট ফ্রেন্ড ভাই। আর বলিস না, এই তোর বিয়েতে গেলাম, গিয়ে একটা গ্রিন গ্রাউন্ড পরা সুন্দরী মেয়েকে দেখতে পেলাম, বুঝলি? কিন্তু দুঃখ কি জানিস, ওই মেয়েটাকে আর খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ ভাই, শোন না ভাই, তুই ওই মেয়েটাকে চিনিস ভাই, বল না, তুই ওই মেয়েটার সন্ধান আমাকে দিতে পারবি? বল না ভাই, যদি পারিস তো প্লিজ জানা না ভাই আমাকে। দেখ, গ্রিন কালার ড্রেস তো দিশার অনেক বান্ধবীরাই পরে এসেছিল। তুই যদি তার নামটা বলতিস তাহলে খুঁজে বার করতে সহজ হতো। উফ, হ্যাঁ, আরে ওই তো, ওর নাম হচ্ছে মিস চুপচাপ। না মানে আসলে কি, হ্যাঁ ওই নামটা আমি আসলে ঠিকঠাক জানি না, বুঝলি? সত্যি ভাই, মেয়েটা না তোর পুরোপুরি মাথাটা খারাপ করে দিয়েছে। এরকম অদ্ভুত নাম আবার হয় নাকি? মেয়েটার নাম ধাম কিছু জানি না, কি করে খোঁজ পাই বলতো? কি রে, আমি তোকে বলছি তো, তুই মোবাইল নিয়ে কি করছিস বলতো এত খুটখাট? ওই যে সেই বিয়ে বাড়িতে না, আমি ওই মেয়েটার একটা ফটো ক্লিক করেছিলাম, আর ওটাই দেখছিলাম আছে কিনা। এই তো এটাই তো, দেখতো মেয়েটাকে চিনিস কিনা? ফটো দেখে তো অরিত্র হতভম্ব হয়ে যায়, আবার পর মুহূর্তেই সে মনে মনে খুব খুশি হয়। অরিত্র অনেকক্ষণ ধরে ফটোর দিকে তাকিয়ে আছে। এই দেখে রিক বলে, কিরে, তুই তখন থেকে ছবিটার দিকে তাকিয়ে আছিস, কিছু বলছিস না যে?
কি ব্যাপার, তুই কি মেয়েটাকে চিনিস? ও, চিনি মানে? একে তো আমি অবশ্যই চিনি। একে খুঁজতে অন্য কোথাও যেতে হবে কেন? এ তো আমার বাড়িতেই আছে রে। এ তো আমার ছোট বোন সুমি। পছন্দ করলি তো করলি শেষমেশ আমার বোনটাকে, আবার আমিই জানতে পারলাম না। এ ভাই দেখ, তুই ওভার সে কি বলবো, ওই ভিলেন দাদাদের মতো করিস না। দেখ, আরে আমি মানছি ওটা তোর বোন বলে কি আমাকে ভালো লাগতে পারে না? আমি কি এতটাই খারাপ? আমার রিলেশনটা করিয়ে দে, তুই কিনা আমার বেস্ট ফ্রেন্ড। আরে তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি তো দিশাকে ভালোবেসেই বিয়ে করেছি। আমি বোনের উপর তো দাদাগিরি দেখাতে পারে না, যতই আমি দাদা হই। দেখি দিশাকে বলবো, ওর তো ভালো বন্ধু হয়, ও যদি বোঝাতে পারে। চল আজকের মতো উঠি তাহলে, বুঝলি? এরপর বাড়ি এসে অরিত্র দিশাকে সবটা জানায়। সবকিছু শুনে দিশা খুব খুশি হয়, আর সে সমস্ত কিছু সুমিকে জানিয়ে রিকের সাথে দেখা করার কথা বললে সে প্রথমে সরাসরি না করে দেয়, কিন্তু দিশার জোড়াজুড়িতে সুমি এক প্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যায়। এরপর তারা একদিন ডিনারের প্ল্যান করে। বাড়ির লোকেদের কাছ থেকে অনুমতি নিয়ে দিশা আর অরিত্র সুমিকে নিয়ে বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে রিক তাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। ওদেরকে দেখে রিক বলে, বাহ, এতক্ষণে তোদের আসার সময় হলো? সত্যি, কখন থেকে সে আমি এখানে বসে আছি, এত লেট কেউ করে নাকি? রিক, আমরা তো সঠিক সময় এসেছি। তুই যদি আমাদের আগে এসে বসে থাকিস তাহলে আমরা কি করব বল? সুমি, এ হচ্ছে রিক, আমার বন্ধু। তোর সাথে কিছু কথা আছে, তোরা দুজন কথা বল। আমাদের টেবিলটা ওই পাশে, যদি কোনো দরকার লাগে তাহলে ডাকিস, ঠিক আছে? এরপর অরিত্র আর দিশা নিজেদের টেবিলে চলে যায়। অন্যদিকে রিক সুমি দুজনই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর নীরবতা ভেঙে রিক বলে, বলুন মিস চুপচাপ, কেমন আছেন? শুনুন, আমি আপনাকে সেদিনই বলেছি আমাকে এসব অদ্ভুত নামে ডাকবেন না। আমার একটা নিজস্ব নাম আছে, সেই নামে ডাকলেই আমি খুশি হব। যাকগে, আপনি কি বলবেন বলুন, আমার বেশি সময় নেই। বাহ, আপনার যে দেখছি সময়ের অভাব। সেদিন বিয়ে বাড়িতেও কোনো পরিচয় না দিয়ে চলে গেলেন, আবার আজকেও বলছেন সময় নেই। আরে আপনি বললেই তো হয়ে যায় যে আপনি আমার বেস্ট ফ্রেন্ডের বোন, তাহলেই তো হয়ে গেল, আর খুঁজতে হয় না। যাই হোক, এখন পেয়ে গেছি, আর বাকি রইল নামটা। ধর বাদ দিন না, আমি আপনাকে ওই নামেই ডাকতেই কমফোর্টেবল ফিল করি, তাই ভবিষ্যতে আপনাকে মিস চুপচাপ নামেই ডাকবো। বাহ, আপনি তো দেখছি ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু ভেবে ফেলেছেন। কি জানেন আপনি আমার সম্পর্কে? আমি তো জানার জন্যই বসে আছি। আপনি বলুন না, আমি সবকিছুই জানতে চাই আপনার সম্পর্কে। দেখুন, আমি আপনার সঙ্গে মজা করছি না। আপনার যদি আমাকে দেখে মনে হয় আমি এখানে বসে মজা করছি, তাহলে ভুল ভাবছেন। অযথা আমার সময় নষ্ট করবেন না। যদি সত্যিই কিছু বলার থাকে তাহলে বলুন, না হলে আমি আসছি। ও বাবা, আমি কখন বললাম যে আপনি মজা করছেন? দেখুন, আমিও কিন্তু সিরিয়াস। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলার ছিল সেটাই বলছি। আশা করি আপনি সবটা জেনে এখানে এসেছেন। তবুও বলছি যে আমি জানি না কেন যে
যেদিন থেকে আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার আপনাকে ভালো লেগে যায়। আমি জানি যদিও আপনি এটা আমাকে পাগল বলে বিষয়টা উড়িয়ে দেবেন, কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। আমি আপনাকে অনেক খোঁজার চেষ্টা করি, কিন্তু জানি না কেন কিভাবে এই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে গেল। আমি কি করব কিছু বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আরেকটা কথা, আমি পাত্র হিসেবে কিন্তু মন্দ নয়, বিশ্বাস করতে পারেন। এক দেখাতে কেউ কাউকে ভালোবেসে ফেলে না। আর আপনি এতক্ষণে হয়তো বুঝে গেছেন, আমার মতন মেয়েকে সবাই শুধু করুণাই করতে পারে। আপনিও আমাকে করুণা করতে চাইছেন, কিন্তু আমার কারোর দয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বললেন? আমি আপনাকে করুণা করছি? সত্যি আপনিও অদ্ভুত। কাউকে ভালোবাসা মানে যদি কাউকে দয়া করা হতো, তাহলে পৃথিবীতে কেউ কাউকে ভালোই বাসতো না। অন্য কারো আর আমার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আপনি চাইলে আরো অনেক মেয়ে পেতে পারেন। হঠাৎ করে আপনার আমাকেই কেন ভালো লাগলো? তবে একটা কথা কি জানেন তো, একজন বিধবা মেয়েকে সবাই করুণাই করতে পারে, ভালোবাসতে কেউ পারে না। হোয়াট? কি বললেন আপনি? আপনি বিধবা? ও, আপনি জানতেন না? না, আমি ভাবলাম আপনি সবকিছুই জানেন। তাহলে তো সবই মিটেই গেল। ঠিক আছে, আমি এখন আসি। এরপর সুমি এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে বেরিয়ে যায়, আর রিক হতভম্বের মতো সেখানেই বসে থাকে। সুমিকে এভাবে যেতে দেখে দিশা তাকে অনুসরণ করে, আর অরিত্র রিকের কাছে এসে বলে, আই এম সরি রিক, আমি বুঝতে পারিনি রে। আমি একটু স্বার্থপর হয়ে গেছিলাম, বুঝলি? বোনের সুখের কথা ভেবে এরকম করছিলাম। তোকে সত্যিটা জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু পারিনি রে। সরি, কিছু মনে করিস না। আজকের মতো উঠি রে, বুঝলি? যদি আগে জানতাম তাহলে তোকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। ঠিক আছে, চল আজকে উঠি। এরপর তারা যে যার বাড়ি চলে যায়। এভাবেই বেশ কয়েকটি মাস কেটে গেছে। রিক অরিত্র দুজনই অফিসে আসে এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে। সেই ঘটনায় তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরেনি। তবে সেদিনের পর থেকে রিক আর সুমির ব্যাপারে কোনো কথা বলেনি, আর অরিত্রও তাকে কিছু জিজ্ঞাসা করতে পারেনি, কারণ সে যে সুমির সত্যিটা রিককে বলেনি, তার জন্য তার মনে অপরাধ বোধ কাজ করে। তবে রিক মাঝে মধ্যেই কাজের সূত্রে অরিত্রের বাড়িতে যায়, আর সুমি ভাবে সে বোধহয় সুমির সাথে কথা বলবে, কিন্তু না, রিক একটিবারের জন্যেও সুমির সাথে কথা বলে না। একদিন সুমি ভাবে সে নিজে থেকেই তো রিকের সাথে কথা বলতে পারে, কিন্তু তার মনের কথা মনেই থেকে যায়, মুখ ফুটে সে বলতে পারে না। আজও রিক এসেছে। রিক যখন চলে যাচ্ছে তখন সুমি নিজের ঘরের জানলা থেকে রিকের যাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুমির মনের কথা কেউ বুঝতে না পারলেও দিশা ঠিকই বুঝতে পারে, তাই সে সুমির কাছে এসে বলে, জানিস তো, কখনো কখনো মনের কথা চেপে না রেখে প্রকাশ করা উচিত। তাহলে দেখবি
তোর মনটাও হালকা লাগবে। মানে তুই এসব কি বলতে চাইছিস দিশা? আমি তো ঠিক বুঝতে পারলাম না। তুই কি সত্যিই বুঝতে পারছিস না, নাকি বুঝতে চাইছিস না? আচ্ছা তুই একটা কথা বলতো, তুই কি এক্ষুনি রিকের চলে যাওয়ার দিকে তাকিয়েছিলিস না? তোর মনে কি রিকের জন্য কোনো ফিলিংস নেই? তাহলে তো মনের কথা কেন বলে দিচ্ছিস না রিককে? দিশা, তুই এসব কি বলছিস? আমি আমি এসব নিয়ে ভাবতে চাই না। আর তাছাড়া আমার মতন মেয়েদের এত স্বপ্ন দেখাটা ঠিক না। এই সুমি, শোন, সবসময় আমার মতো করবি না। তোর আর আমার মধ্যে পার্থক্য কি বলতো? একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটাকে নিয়ে বসে থাকলে চলবে? শোন, একদম আজে বাজে কথা বলবি না আমাকে। এই বলে দিশা সেখান থেকে চলে যায়। আর সুমি মনে মনে ভাবে, আচ্ছা, আমার কি দিশার কথা শোনা উচিত? আমার কি ওনার সঙ্গে একবার সত্যি কথা বলা উচিত? না না, আসলে আমার সত্যিটা উনি জানার পর কই, উনি তো কিছু বলতে আসেননি। তাছাড়া আমি আর কি বা বলবো? আমি হয়তো ওনাকে নিয়ে বেশি ভেবে ফেলেছি। না না, উনি হয়তো নিজেই এই সম্পর্কটা থেকে মুভ আউট করে যেতে চান। না না, আমি আর কিছুই বলতে চাই না। এইসব নিয়ে ভাবাটা আমার ঠিক নয়। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে সুমির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে সুমি সেটা লক্ষ্যই করেনি। তার খেয়াল হতে সে তাড়াতাড়ি করে চোখের জল মুছে ফেলে। এভাবে আরো কয়েকটি দিন কেটে যায়। একদিন কলিং বেলের আওয়াজ শুনে সুমি দরজা খুলে দেয়। ও মা, সুমি, সত্যি তোমাকে কি সুন্দর দেখতে! ওয়াও! কে আপনি? আমাকেই বা আপনি চিনলেন কি করে? আমি তো ঠিক আপনাকে... আচ্ছা, সব কথা কি বাইরে দাঁড়িয়েই বলবে? আমাকে ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে এসে বসুন। কে এসেছে রে দিদি ভাই? এই বলে রানীবালা সহ সকলেই ড্রয়িং রুমে চলে আসে, শুধু অরিত্র বাদে, কারণ সে তখন অফিসে গিয়েছিল। ইতিমধ্যে সুমিও সেই মেয়েটিকে নিয়ে এসে ড্রয়িং রুমে বসিয়েছে। কেউ কিছু বুঝতে না পারায় সকলেই তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেখে মেয়েটি বলে, জানি আপনারা আমাকে চিনতে পারছেন না, অবশ্য না চেনারই কথা। আমি নিজে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি রিকের দিদি ঝিলিক। রিকের দিদি এসেছে এই কথা শুনে দিশা সুমিকে নিয়ে চলে যায় তার জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করতে। ও আচ্ছা, তুমি রিক দাদু ভাইয়ের দিদি? তা রিকের মুখে তোমার কথা অনেক শুনেছি দিদি ভাই। আজ তোমাকে দেখে খুব ভালো লাগলো। তা দেখেছো, তুমি যে আসবে সেটা তো একবার রিক দাদু ভাইয়ের জানানো উচিত ছিল। ঠাম্মি, আসলে আমি রিককে বারণ করেছিলাম, তাইও জানায়নি। আমি এই বাড়িতে এসেছি একটা প্রস্তাব নিয়ে। আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। রিক আর সুমির বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মম কাজের জন্য আসতে পারেনি, তাই আমি এসেছি। রিক সুমিকে খুব পছন্দ করে।
সুমির সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভাই জানে আর আমাদেরকেও জানিয়েছে। আমারও সুমিকে খুব পছন্দ হয়েছে। আশা করি সুমি আমার ভাইয়ের সাথে খুব ভালোই থাকবে। এখন আপনারা যদি চান তাহলে আমরা রিকের বিয়েটা সুমির সাথেই দিতে চাই। তুমি সত্যি বলছো মা? তোমার ভাই সবটা জেনেই আমার মেয়েকে বিয়ে করতে চাই? আমি সত্যি খুব লাকি। আমার মেয়ের আবার বিয়ে হবে, আবারও নতুন করে সংসার করতে পারবে। তুই চুপ কর খোকা, এত খুশি হওয়ার মতো কিছু হয়নি। আমি বেঁচে থাকতে এত বড় অনর্থ আমি কিছুতেই হতে দেব না। এরপর দিশা আর সুমি জলখাবার নিয়ে আসতে গিয়ে ড্রয়িং রুমে হতে থাকা কিছু কথোপকথন শুনতে পায়। তাই তারা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তারা জানতে পারে যে রিক সুমিকে বিয়ে করতে চায়, তবে এতে রানীবালার অমত আছে। তাই দিশা সুমিকে উদ্দেশ্য করে বলে, এই সুমি, দেখ, তুই অভিমান করে রিকের সাথে কথা বলতে চাসনি। তুই ভেবেছিস হয়তো যে রিক এই সম্পর্কটা নিয়ে আর ভাবছেই না, কিন্তু দেখ, ও তো সরাসরি বিয়ে প্রস্তাব পাঠিয়ে দিল রে। আমি বলি কি, তুই আর দেরি করিস না, অন্তত এবার তোর মনের কথা সবাইকে খুলে বল। সবই তো শুনলি, বল। তা নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে সুমি, তখন আর কিচ্ছু করার থাকবে না। দিশা, এইসব কথা ছাড়। বাড়ির বড়রা যা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মেনে নেব। আমার আর কিছু বলার নেই। সত্যি সুমি, তোর আর কিছু হবে না। তুই সবসময় অন্যের ইচ্ছেকেই প্রাধান্য দে, তাহলে আর কি। চল, জলখাবারটা তো দিতে হবে। এরপর দিশা আর সুমি জলখাবার নিয়ে ড্রয়িং রুমে গিয়ে সকলকে জলখাবার দেয়। ঝিলিক প্রথমে খেতে না চাইলেও পরবর্তী সময় সবার অনুরোধে সেও কিছু একটু মুখে দেয়। এরপর আশুতোষ রানীবালাকে উদ্দেশ্য করে বলে, মা, আমি বলছিলাম যে এত তাড়াহুড়ো না করে একবার সবাই মিলে কথা বললে সিদ্ধান্ত নিলে ভালো হতো না? হয়তো এখন অফিসে আছে, আর তাছাড়া সুমির মতামতটাও একবার নিলে ভালো হতো না? সুমি দিদি ভাই এখন কি বোঝে নিয়ম কানুন সম্পর্কে যে ওর মতামত নিতে হবে? বলি, এই সমাজের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে নাকি? ঝিলিক দিদি ভাই, তুমি তোমার ভাইয়ের জন্য অনেক ভালো মেয়ে পাবে। আমরা আর সুমির বিয়ে দিতে চাই না। অনেক তো কষ্ট পেল মেয়েটা, থাক ওর মতো আমাদের সাথে। তোমার দেওয়া প্রস্তাব মেনে নিতে পারলাম না। এই সমাজ কি বলবে বলো তো? দয়া করে তুমি কিছু মনে করো না, কেমন? ঠাম্মি, আমি জানি আমি হয়তো আমার ভাইয়ের জন্য অনেক মেয়ে পাবো, কিন্তু আমার ভাই যে সুমিকে পছন্দ করে। বাকি রইল সমাজ। আচ্ছা, আজ যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি সমাজ ওকে রক্ষা করতে আসবে? ঠাম্মি, আমি আপনি দুজনেই মেয়ে। আমরা যদি মেয়েদের এগিয়ে যেতে না দিই তাহলে যে সমাজ কখনোই এগিয়ে যেতে দেবে না। তাই সমাজের কথা নয় ঠাম্মি, আপনার নাতনির কথা ভাবুন। এখন জীবনটাও নতুন করে সাজিয়ে নেবার সময়, আর আপনি কি না সমাজের দোহাই দিয়ে ওকে এভাবে ঘরে বন্দি করে রাখতে চাইছেন? আমার আর কিছু বলার নেই। দেখুন, আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবেন। আজ আমি আসি ঠাম্মি।
বলে ঝিলিক সেখান থেকে চলে যায়। এরপর অরিত্র অফিস থেকে ফিরে এসে জানতে পারে যে রিক সুমিকে বিয়ে করতে চায়। এই কথা শুনে তো অরিত্র খুব খুশি হয়, কারণ সে ভাবতেই পারেনি যে রিক সুমিকে বিয়ে করতে রাজি হবে। কারণ সেই ঘটনার পরে রিক সুমির ব্যাপারে কোনো কথাই আর অরিত্রকে জিজ্ঞেস পর্যন্ত করেনি। তাই সে বাড়ির সকলের সাথে একমত হয় এই বিয়েতে, সেও নিজের মত দেয়। এভাবেই বেশ কয়েকটি দিন কেটে যায়। ইতিমধ্যে তারা ঠাম্মিকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে সুমির বিয়ে দেওয়ার জন্য। প্রথমে ঠাম্মি রাজি না হলেও পরবর্তী সময় তিনি নিজের নাতনির কথা ভেবে রাজি হয়ে যান। কারণ যেদিন ঝিলিক এই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল, সেদিন সুমির চোখে মুখে এক অন্যরকম খুশির আভাস দেখা গিয়েছিল। সেটা কেউ লক্ষ্য না করলেও ঠাম্মি ঠিকই লক্ষ্য করেছিলেন। তাই সমাজকে পেছনে ফেলে তিনি নিজের নাতনির বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আর কি, দুই পরিবারের লোকেরা মিলে বিয়ের জন্য একটি দিন ঠিক করে। বিয়ের আর মাত্র কয়েকটি দিন বাকি। তাই ঝিলিক আর রিক দুজন মিলে শপিং করে বাড়ি এসে শর্মিষ্ঠাকে জিনিসপত্র দেখাতে থাকে। সেই সব দেখে শর্মিষ্ঠা বলেন, থাক থাক, তোমাদের আর এসব দেখাতে হবে না। আমি বিয়েতে মত দিয়েছি মানে যে এই বিয়েটা মেনে নিয়েছি, এটা তোমাদের ভুল ধারণা। আমি শুধুমাত্র রিকের জিদের কারণে এই বিয়েটা মেনে নিতে বাধ্য হয়েছি। রিক, জানি না তুমি ওই বিধবা মেয়েটার মধ্যে কি এমন দেখলে, তবে তোমার কাছে সময় আছে। তুমি যদি চাও, আমি এই মুহূর্তে এই বিয়েটা ক্যান্সেল করে দিতে পারি। এই সোসাইটিতে আমার ছেলের জন্য মেয়ের কোনো অভাব হবে না। মম, তোমার কাছে এমন কথা শুনবো এটা আমি কখনো আশা করিনি। আরে, সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার পর তুমি বলছো বিয়ে ক্যান্সেল করতে? কোনো প্রশ্নই ওঠে না। আর তুমি ভুলে যাচ্ছ যে আমরাই কিন্তু প্রথম ওই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, ওরা কিন্তু আসেনি। আর তুমি বলছো তোমার সোসাইটিতে আমার জন্য ভালো ভালো মেয়ে আছে। হ্যাঁ, তা তো আছে, কিন্তু সবাই তো আর সুমি নয়। আর তোমার সমস্যা হচ্ছে যে সুমি বিধবা। চলো, সেটাও মেনে নিচ্ছি, কিন্তু সে আর আমাকে বিয়ে করার পর তো আর বিধবা হয়ে যাচ্ছে না। নাও, আশা করছি এবার সমস্যা সমাধান। রিক, প্রশ্নটা আমার প্রবলেম নিয়ে নয়, প্রশ্নটা মেয়েটার ভাগ্য নিয়ে। যে মেয়েটা বিয়ে 2 দিন যেতে না যেতেই বিধবা হতে পারে, তুমি চিন্তা ভাবনা করবে না? আজ তোমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পর তোমার যদি কোনো... মম, তুমি এসব কি বলছো? আর যদি সুমির জায়গায় আমি থাকতাম, তাহলে কি তোমার ভাবনা চিন্তা এরকমই থাকতো? সবসময় তো সোসাইটি, স্ট্যাটাস এগুলো নিয়ে গর্ব করো, তবুও কুসংস্কারের প্রতি এত বিশ্বাস? ঝিলিক, কোথায় তুমি তোমার ভাইকে বোঝাবে তা নয়, এসেছো আমাকে বোঝাতে। শোনো, এই বিয়েতে আমার ইনভলভমেন্ট যতটা না থাকলেই নয়, আমি ঠিক ততটাই থাকবো। কারণ এই সোসাইটিতে আমার একটা স্ট্যাটাস আছে। আমি তো আর সবাইকে বলতে পারি না যে এই বিয়েটা আমি মেনে নিতে পারছি না। এর চেয়ে আমার কাছ থেকে আর বেশি কিছু আশা করো না। এসব ফালতু সময় আমার কাছে নেই। আয়োজন যা করবার তোমরাই করো, আমার অনেক কাজ আছে, আমি আসি। এই বলে শর্মিষ্ঠা সেখান থেকে চলে যান। শর্মিষ্ঠা চলে যেতে রিক চিন্তিতভাবে ঝিলিককে বলে, আচ্ছা এই দিদি ভাই, মম তো সুমিকে এই বাড়িতে কিছুতেই মেনে নেবে না, তাহলে আমি কি ওকে এই বাড়িতে এনে কষ্টে ফেলে দিচ্ছি না তো? ভাই, তুই এসব নিয়ে ভাবিস না। আমার সুমির প্রতি বিশ্বাস আছে,
ও ঠিক নিজের ভালোবাসা দিয়ে সবার মন জয় করবে। তাছাড়া তোর প্রতিও আমার বিশ্বাস আছে, তুই সব সময় সুমির পাশে থাকবি, আর আমি তো আছি। এসব নিয়ে এখন মন খারাপ করার সময় নয়, এখনো বিয়ের অনেক আয়োজন বাকি। চল চল। এভাবেই বেশ কয়েকটি দিন কেটে গেছে। আজ রিক আর সুমির বিয়ে। গায়ে হলুদের জন্য ছেলের বাড়ি থেকে তত্ত্ব এসেছে, কিন্তু এখনো প্রতিবেশীরা কেউই এসে উপস্থিত হয়নি। অনুষ্ঠানের দেরি হয়ে যাচ্ছে তাই দেখে রানীবালা বাড়ির বাইরে বের হন তাদের ডাকার জন্য। ও, তোমরা এসে গেছো? আমি তোমাদেরই ডাকতে যাচ্ছিলাম। তা বেশ ভালো করেছো। যাও যাও, সুমি দিদিভাই ওখানে আছে, একটু হাতে হাতে সবাই সাহায্য করো। আমার নাত বউ একা একা সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছে। যাও যাও। এরপর তারা সুমি যেখানে বসেছিল সেখানে চলে যায়। সুমিকে দেখে একটি মহিলা বলে, হ্যাঁ রে সুমি, তোর ভাগ্য তো খুলে গেল দেখছি। সত্যি এমন রাজপুত্রের মতো দেখতে ছেলেটাকে কিভাবে হাত করলি বলতো? ভাবা যায় আজ নাকি বিধবারও হচ্ছে গায়ে হলুদ। ঠিক বলেছ, তাই না তাই। কালে কালে আর কত কি যে দেখবো। দেখিস আবার তোর কপালের দোষে অমর রাজপুত্রের মতো দেখতে ছেলেটারও না। হ্যাঁ গো, আজকের মতো একটা শুভ দিনেও কি তোমাদের মুখে কোনো ভালো কথা নেই? কোথায় বেচারি মা মরা মেয়েটা আজ একটু সুখের মুখ দেখতে যাচ্ছে? তোমরা আশীর্বাদ করতে না পারো বাপু? ওর কপালের দোষ দিও না। বলি, ভাগ্যে যা লেখা থাকে তা তো হবেই, তাতে ওর কি দোষ? সুমি, আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই অনেক সুখী হবি। দেখিস, কারোর কথাকে অত পাত্তা দিস না। দেখ সুমি, সব সময় কিন্তু মানুষের জীবনে দুঃখ থাকে না। আমি বলছি তুই খুব সুখী হবি। দেখিস, মিলিয়ে নিস আমার কথা। কি হলো, তুই এখনো মন খারাপ করে থাকবি? বিশ্বাস কর আমাকে, আমি সত্যি বলছি সুমি, তুই খুব সুখী হবি। মিলিয়ে নিস পরে। সুমি, এখন একটু এদিকে আয় তো দেখি। আয়, এখানে বস। অনেক দেরি হয়ে যাচ্ছে অনুষ্ঠানের। দিশা, হলুদের বাটিটা তাড়াতাড়ি নিয়ে আয়। অনুষ্ঠানের যে অনেক দেরি হয়ে গেল। দেখি দেখি, দে, প্রথম হলুদটা আমি ওকে লাগিয়ে দিই। কি হলো, মুখটা তোল। এরকম করছিস কেন? এ কি, তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? উলু দাও, শাঁখ বাজাও, তাড়াতাড়ি সবাই আনন্দ করো। এইভাবে চুপচাপ থাকলে হবে? আনন্দ করো, আনন্দ করো। এভাবে একে একে সকলে মিলে সুমিকে হলুদ মাখাতে থাকে। সুমির বান্ধবীরাও হলুদ খেলায় মেতে উঠেছে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়। বিকেল বেলা সায়নী আর ঈশা সুমিকে সাজাতে বসেছে, কিন্তু সুমি সে বিকেল থেকে অনবরত কেঁদে চলেছে। তার কান্নার কারণে দুবার মেকআপ খারাপ হয়ে গিয়েছে। এই দেখে খানিকটা বিরক্ত হয়ে সায়নী বলে, সুমি, এই নিয়ে 3 বার মেকআপ করলাম, এবার কান্নাকাটি করলে কিন্তু আমি আর মেকআপ করতে পারবো না। এমন কান্নাকাটি করছিস যেন মনে হচ্ছে তুই এই বাড়ি ছেড়ে না, এই দেশ ছেড়ে চলে যাচ্ছিস। হ্যাঁ রে, ঠিক বলেছিস, তখন থেকে কি কেঁদেই যাচ্ছে। সুমি, আমরা কিন্তু আর মেকআপ করতে পারবো না, শুনলি তো? আর তারপর যদি তোকে দেখতে ভালো না লাগে আর মণ্ডপে বসে যদি রিক তোর পরিবর্তে অন্য কোনো মেয়েকে পছন্দ করে নেয়, তাহলে কিন্তু তুই আমাদেরকে দোষ দিতে পারবি না, বুঝলি? ওরকম রাজপুত্রের মতো ছেলেকে যদি হাতছাড়া না করতে চাস, তাহলে আর চোখের জল আসতে দিবি না। কি হয়েছে রে সুমি?
আমরা তোকে এত হাসানোর চেষ্টা করছি, তা সত্ত্বেও তুই এত কাঁদছিস। আজকের মতো একটা শুভ দিনে এত কান্নার কারণ কি? আমি জানি শুধুমাত্র এই বাড়ি ছেড়ে যেতে হবে বলে কান্না নয়। তাহলে আমাদেরকে কি বলা যায় না তোর কান্নার কারণ? সত্যি সুমি, তুই কি আমাদেরকে নিজের বন্ধু মনে করিস না? প্লিজ সুমি, বল না তোর কি হয়েছে। এভাবে বলিস না রে, তোরা তিনজন ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। আসলে আমি ভাবছি আমার ভাগ্যের কথা। আমার জন্মের পরে পরে আমার মা মারা যায়, তারপর আমার বিয়ের 2 দিন যেতে না যেতেই আমার হাজবেন্ড। এই সমস্ত ঘটনা কি সত্যি কাকতালীয় হতে পারে বল? আমার হয়তো সত্যি ভাগ্যেরই দোষ। আর কাকিমাদের কথা অনুযায়ী রিকো যদি না, আমি আর ভাবতে পারছি না। সুমি, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা কেন করিস তুই? আজকের মতো শুভ দিনে ভালো কিছু তো ভাবতে পারিস। তুই এই জন্য বিকেল থেকে কেঁদে যাচ্ছিস। কাঁদিস না সুমি, লোকে তো অনেক কথাই বলবে, সবার কথাকে পাত্তা দিলে হয় না। আমি তো দেখতে এসেছিলাম তোর সাজ কমপ্লিট হলো কিনা। সায়নী, ঈশা, তোরা তাড়াতাড়ি ওকে সাজিয়ে রেডি কর, ওদিকে বরযাত্রী রওনা দিয়ে দিয়েছে। আমি যাই রে, আমার না অনেক কাজ পড়ে আছে। এই বলে দিশা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই ঈশা আর সায়নী মিলে সুমিকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে। বিয়ের সাজে সুমিকে কেমন লাগছে ছোট্ট করে তার বর্ণনা দিয়ে রাখি আপনাদের। সুমির পরনে রয়েছে বেনারসি শাড়ি, হাতে শাখা পলা, সাথে সোনার চুড়ি, গলায় তার মায়ের সোনার সীতাহার, কানে ম্যাচিং করা সোনার ঝুমকো, নাকে নথ, পায়ে নুপুর, চুলে বেলি ফুলের মালা, কপালে চন্দনের ফোঁটা, আর হালকা মেকআপে তাকে অপরূপ সুন্দর লাগছে। তার দিক থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। চলুন এবার ফেরা যাক গল্পে। এরপর সুমিকে মণ্ডপে নিয়ে আসা হয়। রিক এবং সুমি দুজনকে মণ্ডপে বসিয়ে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাক এবং সিঁদুরদানের মধ্যে দিয়ে সম্পূর্ণ হয় বিয়ে। এরপর তারা বড়দের থেকে আশীর্বাদ নেয়। এরপর রিক সুমি দুজনের বন্ধু বান্ধবরা মিলে নাচ গান হাসি আনন্দের মধ্যে দিয়েই সেই রাতটা কেটে যায়। এ এক আবেগ ভরা মুহূর্ত, খুশি আর দুঃখ মিশ্রিত এক আলাদা অনুভূতি। সুমি দিদি ভাই, আমি তোকে আশীর্বাদ করি, তুই অনেক সুখী হ। জানিস তো দিদি ভাই, আমি তোকে সব সময় শাসন করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোকে ভালোবাসি না। আমি চাইতাম আমি তোকে যাই ইচ্ছে বলি না কেন, অন্য লোকে যেন তোকে কথা না শোনাতে পারে। তুই আমাকে ভুল বুঝিস না দিদি ভাই। আমি জানি ঠাম্মি, তুমি আমায় কতটা ভালোবাসো, সেটা তোমাকে আর বলে বোঝাতে হবে না। তুমি আমায় যেমন শাসন করেছো, তেমনি মা চলে যাওয়ার পর তুমি তো আমাদেরকে
যত্ন করে ভালোবেসে আগলে রেখেছো। তুমিও ভালো থেকো ঠাম্মি। সুমি, তুই অনেক সুখী হ, আমি এই আশীর্বাদ করি তোকে। আর হ্যাঁ, আমি জানি আমি কাজে ব্যস্ত থাকার কারণে ছোটবেলা থেকে তোর কোনো তেমন দায়িত্ব পালন করতে পারিনি, আমায় ক্ষমা করিস। তুমি এইভাবে বলো না বাবা। তুমি তোমার বাবা হওয়ার সমস্ত দায়িত্বই ঠিকঠাক ভাবে পালন করেছো। একজন বাবা তার সন্তানদের জন্য যা যা করে তুমি ঠিক তাই করেছো। তাই এভাবে তুমি বলো না বাবা। সুমি, এই কয়েক বছরে তুই অনেক কষ্ট পেয়েছিস বোন, কিন্তু আমি চাই না তোর চোখে আর জল দেখতে। দেখ, রেক খুব ভালো ছেলে, আমার বিশ্বাস ও তোকে খুব ভালো ডাকবে। আর কান্নাকাটি করিস না বোন। তুমি ঠিকই বলেছ অরিত্র, আমাদের সুমি অনেক কষ্ট পেয়েছে এতদিন ধরে। সুমি, তোকে আর কোনো কষ্ট পেতে হবে না। তোর বিপদ আপদ যে কোনো সময় তুই আমাদেরকে তোর পাশে পাবি। এরপর কিন্তু আর একদম কাঁদবি না বলে দিলাম। চোখের জলটা মোছ। তুই যখনই কোনো বিপদে পড়বি, যখনই কোনো প্রয়োজন হবে, তুই আমাদেরকে একবার শুধু বলিস। আমি চেষ্টা করবো সবসময় তোর পাশে থাকার। রিক, তুমি আমার ননদটাকে দেখো রিক, ও অনেক কষ্ট পেয়েছে, তুমি ওকে আর কষ্ট দিও না। সুমি, এই বাড়ির দরজা চিরকাল তোর জন্য খোলা থাকবে। তোর যখন ইচ্ছে হবে তুই চলে আসিস। এই যে চোখের জলটা মুছে দিলাম, আর কিন্তু চোখে জল আসতে দিবি না বলে দিলাম। এবার সব সময় মুখে হাসি রাখবি, ঠিক আছে? থাক থাক, আর এত কান্নাকাটি করতে হবে না। সময় তো চলে যাচ্ছে, এবার আমাদের ফিরতে হবে। ঝিলিক, দেখেছ ওদের ন্যাকামোটা? এমনভাবে কাঁদছে যেন এটা ওর প্রথম বিয়ে। যত সব। উফ মম, কি হচ্ছে এটা? কি? দাঁড়াও, আমি দেখছি। ঠাম্মি, বলছিলাম আপনারা এত কান্নাকাটি করবেন না প্লিজ। আর আপনাদের সবাইকেই বলছি, এই যে সুমি, আশা করছি আমাদের বাড়িতে গিয়েও খুব ভালোই থাকবে। আমাদের তো এবার ফিরতে হবে, ওখানে গিয়েও অনেক নিয়মকানুন আছে। তাহলে এবার যাওয়া যাক। এরপর তারা সুমিকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। শ্বশুর বাড়িতে এসে সুমিকে প্রথমে বরণ করা হয়, এরপর স্ত্রী আচারের সমস্ত নিয়মও পালন করা হয়। পরের দিন দুপুরবেলায় ভাত কাপড় এবং বিকেলবেলায় শর্মিষ্ঠার ইচ্ছে না থাকার সত্ত্বেও বেশ বড় করেই রিসেপশন পার্টির ব্যবস্থা করা হয়। এই সবই তো হলো সমাজের নিয়মকানুন। তবে এরপর কি হতে চলেছে? এরপর কি সুমির দাম্পত্য জীবন সুখে কাটবে? সে কি পারবে শর্মিষ্ঠার মন জয় করে নিতে? নাকি তার নিয়তি তার সাথে আবারও নতুন কোনো খেলা খেলতে চলেছে? এই সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে দেখতে হবে ভাগ্যের পরিহাস গল্পের দ্বিতীয় পর্ব। আপনারা কতটা এক্সাইটেড গল্পটি শোনার জন্য তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।